8 আজকে আমি তোমাদের সাথে বাংলায় তোমাদের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী গল্পটা আছে সেটা আলোচনা করব। আগের পাঠ আমি আলোচনা করেছিলাম অনেক দিন আগেই, তো এই কদিন একদম সময় হয়নি, কেননা সামনে কলেজের 4 সেমিস্টারের এক্সাম, তো সেগুলো নিয়ে একটুখানি বিজি হয়ে পড়েছিলাম। আজকে তাই তোমাদের সাথে আমি সেকেন্ড পার্টটা আলোচনা করছি। আজকে আমি এখান থেকে আলোচনা করব। দেখো 66 পেজ, এই যে ঘৃণায় লজ্জায়, এখান থেকে আমি কথা না বাড়িয়ে সরাসরি আমি শুরু করে দিচ্ছি। ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম। তার মত হলে আপনার একার অমতে কিছু হবে না। এখানটা একটুখানি আমি বলে দিই, তাহলে যারা এই ভিডিওটা দেখছো তা আগের ভিডিওটা দেখোনি, বুঝতে সুবিধা হবে। আর যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অসহায় গ্রামবাসী বৃন্দ রমেশের দ্বারস্থ হয়। অবিরাম বৃষ্টিপাতের ফলে কি হয়েছিল, তাদের জমির ফসল নষ্ট হওয়ার মুখে ছিল। বাঁধ কেটে না দিলে ফসল রক্ষা করা সম্ভব হবে না। এই বাঁধ কাদের ছিল? ঘোষাল ও মুখুজ্জেদের। বুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া রমেশ গ্রামবাসীদের অসহায় অবস্থার কথা অনুভব করে জ্যেষ্ঠ বেনি ঘোষালের শরণাপন্ন হয়। বেনি ঘোষাল 100 টাকার ক্ষতি করে বাঁধ কাটতে দিতে নারাজ, কারণ এর পাশেই তাদের জলাভূমিতে প্রচুর মাছ আছে। নানাভাবে যে পল্লী দরদি রমেশ তাকে গ্রামবাসীদের অসহায়তার কথা বোঝাতে চায়, কিন্তু নানাভাবে রমেশ গ্রামবাসীদের অসহায়তার কথা বোঝাতে চায়, কিন্তু বেনি ঘোষাল কিন্তু সেটা বুঝতে নারাজ। সে তার নিজের লাভ লোকসান এর কথাই কিন্তু ভাবতে থাকে, গরিবের কি অবস্থা হবে সেটা কিন্তু সে বুঝতে চায় না। তো যাই হোক, এইভাবে দেখো, উল্টে সে যখন গ্রামবাসীদের ছোট লোক বলে, তখন ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে কি হয়, তার কণ্ঠস্বর শান্ত হয়ে সে ভাবছে যে সে যখন কিছু করবে না, তাহলে তো তারা দাঁড়িয়ে থেকে লাভ নেই বা তর্ক করে লাভ নেই, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। আর সে জানিয়ে যায় সে রমার কাছে যাবে। তো যাই হোক, দেখো তারপরে কি আছে, বেনুর মুখ গম্ভীর হইল, বলিল, বেশ, গিয়ে দেখো গে, তার আমার মত ভিন্ন নয়। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না। নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসীমূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকে নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না, তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হয়েছিল এবং রমাকে নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেক পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ। জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল। সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বরদার মত নেই জানি, তার একলার অমতে কিছুই আসে যায় না। রমা একটুখানি ভাবিয়া কইল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কইল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায়। রমা চুপ করিয়া রইল। রমেশ কইল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদু কণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে কিছুতেই এরূপ উত্তর আশা করেনি, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল।
কইল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা বলিল, শুধু নামে। বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কইল, রমা, এ কটা টাকা? তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো। তোমার কাছে এ ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। রমা তেমনই মৃদুভাবেই জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই তা হয় তাই। ভালো, আপনার যদি এতই দয়া, নিজের না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহলে কি বোঝা যাচ্ছে যে রমেশ ওখানে যে গিয়েছিল সেখানে কোনো সাড়া শব্দ বা সম্মতি না পেয়ে সে রমার কাছে গেল। কিন্তু রমার কাছে গিয়ে সে কী করলো, গ্রামবাসীদের অবস্থা জানায়, বোঝে এ ঘটনা রমার অজানা নয়। কিন্তু সেও অর্ধ ক্ষতি যে হবে সেটা কিন্তু স্বীকারে রাজি নয়। রমার কাছ থেকে এই ব্যবহার রমেশের কাছে কিন্তু একেবারেই অনভিপ্রেত ছিল। সে কিন্তু রমেশ এটা আশা করেনি, বরং সে যখন গিয়েছিল সে কিন্তু ভেবেইছিল যে তার এ কথা কিন্তু রমা কিছুতেই ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু সে গিয়ে সম্পূর্ণ নিরাশ হলো। রমা তার ভাই যতীনের সম্পত্তি রক্ষা করতি, সুতরাং সে সব দিকে বিবেচনা করেই সে রমেশের প্রস্তাবে রাজি হয় না। তাছাড়া যদু মুখুজ্জে ও তারিণী ঘোষালের সম্পর্ক চিরদিনই খারাপ ছিল। অতীত কথা এবং বেনি ঘোষালের কথা চিন্তা করে সে এই প্রস্তাবে সায় দেয় না। অন্যদিকে রমেশ গ্রামবাসীকে এই চরম বিপদের হাত থেকে রক্ষা করতে প্রাণের ঝুঁকি নিয়ে রমেশ যখন রমাকে বোঝায় যে এ কটা টাকা, কিন্তু সে জানায় যে সে কিন্তু তার নিজের ক্ষতি করতে পারবে না। এটাতে যদি তাকে নিষ্ঠুর বলা হয় সে নিষ্ঠুরই। এবার রমেশ যদি মনে করে সে ক্ষতিপূরণ করে দিক বা সে কোনো কিছু একটা সে কোনো কিছু একটা ব্যবস্থা করুক, কিন্তু সে রমা কিছুতেই কিন্তু এটাতে তার রমেশ যে কথাটা রেখেছিল সেটাতে কিন্তু সে রাজি নয়। তারপরে তাহার মৃদুস্বরে বিদ্রূপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল, কইল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নাও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফোরিত করিয়া কইল, কি আমি? রমেশ কইল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে, কিন্তু বরদার মুখ ফুটে একথা বলতে পারেননি। পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি। কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। রমা বিহবল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাইয়া রইল। একটা কথাও তাহার মুখ দিয়ে বাইর হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কইল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচরে নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই। এখনই জোর করে বাত কাটিয়ে দেব। তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে। বলিয়া রমেশ চলিয়া যায়। দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাইনে, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। তাহার মুখে যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়েছিল এবং কথা কইতে ঠোঁট কাঁপিয়া গেল তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল, কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে, কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছু মাত্র নেই।
যাই হোক, বাগবিতণ্ডার আবশ্যক নেই, আমি চললুম। মাসি উপরে ঠাকুরঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বর্দার ওখানে যাব মাসি। দাসী কইল, পথে আর এতটুকু কাদা পাওয়ার জো নেই দিদিমা। ছোটবাবু এমনই রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। তাহলে দেখো আমরা কি বুঝলাম, যে রমা, আমি একটুখানি ক্লিয়ার করে দিই ব্যাপারটা, যে রমা রমেশের অনুরোধ রাখতে রাজি হয়নি। আমরা এটা আগেও পড়েছি, কারণ সে মনে করে এ জমিদারি তার নামে থাকলেও মূলত পিতা যদু মুখুজ্জে নাবালক সন্তান যতীনকেই তা দিয়ে গেছেন। রমাকে অভিভাবকত্বে ও দক্ষতায় যা রক্ষা করতে হবে, এটা আগেও আমরা পড়েছি, বুঝেছি। সেই জন্য দেখো 25-26 বছরের জমিদারি বুদ্ধিতে ক্ষতি স্বীকার করলে তাদের প্রভূত লোকসান হবে বলে তার ধারণা। এছাড়া বাঁধ ঘোষালদেরও, তাই এক্ষেত্রে বেনিরও মত নেই, তাই নিজের ইচ্ছা খাটিয়ে সে কাজ করতে পারে না। এখানে আমরা একটা যখন পড়লাম একটা খুব সুন্দর লাইন পেয়েছি, যে মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এটা কিন্তু খুব সত্য, মানে বাস্তব সত্য কথা, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, দেখো রমা দুস্থ অসহায় মানুষের প্রতি সহানুভূতি না জানিয়ে কি করেছে, নিজের জমিদারির লাভ লোকসান নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে রমেশের যে প্রস্তাব সেটাকে সে ফিরিয়ে দিয়েছে। সে কিন্তু এই যে বাঁধ কাটার নির্দেশ সেটা কিন্তু দিতে সে রাজি হয়নি। প্রাণের চেয়ে অর্থের মূল্য রমার কাছে বড় বলে মনে হয় রমেশের। মানুষ তার মানবিকতায় শ্রেষ্ঠ, এটা আমরা সবাই জানি। মান মর্যাদা জাত ধর্ম এগুলো কিন্তু নয়, আমাদের ধর্ম কি, আমরা মানুষ, তাই তো আমাদের মেন ধর্ম। এই কথাটি যেন রমেশ তার বাল্যসখী রমাকে কি করেছে, রমাকেও কিন্তু বোঝাতে চেয়েছিল। তো যাই হোক, রমেশ বাল্যসখী রমাকে গ্রামবাসীদের দুরবস্থার কথা বলেও বাদ কটার কিন্তু সে অনুমতি পায়নি। রমা সম্পর্কে রমেশের অন্য ধারণা ছিল, কিন্তু যখন রমা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তার পক্ষে ক্ষতি স্বীকার করা সম্ভব নয়, তখন রমেশেরও কিন্তু মাথার ঠিক থাকে না, কেননা সে এটা এক্সপেক্টই করেনি। তো যাই হোক, এবার রমেশ